যদি বলে আমরা ওয়াক ওভার দিয়ে দেবো, বাংলাদেশ আসলে কি কি হুমকির মুখে বাংলাদেশ ক্রিকেট পড়তে পারে দুইটা বিষয়। দালাল না বলে আসলে ব্রোকার বলা উচিত ছিল, এমনটাও তিনি মন্তব্য করেছেন। না, এটাও আমি মনে করি যে তিনি যে কথাটি বলেছেন সেটা খুব পপুলিস্ট এক ধরনের কথা। এটা নিজেকে সস্তা জনপ্রিয় করার জন্য। আইপিএলে যদি আপনি কাউকে খেলতে দিতে না চান বাংলাদেশি হিসাবে এবং একটা ধর্মীয় পরিচয় হিসাবে, তাহলে আপনি পুরো বাংলাদেশ দলকে একটা বিশ্বকাপে ভারতের মাটিতে খেলছে, সেই কলকাতায় খেলছে, তো তাকে কিভাবে খেলতে দিচ্ছেন? তো এটাকে বলে হিপোক্রেসি, বা আপনি সাধারণ বাংলায় যদি বলি আমি, একটা ভণ্ডামি। আমরাও ইন্ডিয়াতে খেলতে যাবই না। বিসিসিআই যখন চিন্তা করেছে যে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দিবে, কিন্তু বাংলাদেশ যে এত শক্তভাবে অবস্থান নিতে পারবে বা শক্তভাবে একটা প্রতিবাদ জানাতে পারবে, তারা খুব সম্ভবত এইভাবে চিন্তা ভাবনাটা করেনি। কোনোভাবে এটা নিউট্রাল ডিসিশন আসবে না, সেটা বলছি, বায়াসনেস তো আসবেই, আসা উচিত। তিনিও পজিশনটা ডিজার্ভ করেন না। সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সংগঠনকে সরাসরি আপনি চ্যালেঞ্জ করতে পারেন না, বা সেই সংগঠনকে কখনোই আপনি কিন্তু আপনার শত্রু বানাতে পারেন না। সেই ব্যাখ্যাটুকু তামিম দিয়েছিলেন। তামিম ইকবাল যেটা বলেছেন সেটা কিন্তু আমি যেটা বললাম যে খুবই রিয়েলিস্টিক এবং প্রাগম্যাটিক একজন মানুষ হিসেবে তিনি কথাটুকু বলেছেন, এবং তিনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে সেটা হলো যে আমাদের প্রতিবাদটুকু থাকবে, কিন্তু সেই সঙ্গে অবশ্যই আমি মনে করি যে ক্রিকেট ডিপ্লোমেসিটাও চালিয়ে যেতে হবে। প্রতিবাদের সঙ্গে কিন্তু সেই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে ক্রিকেট ডিপ্লোমেসিটাকে ঠিক রাখতে হবে। বারবার আমি এই কারণে বলছি যে আপনি কখনোই আইসিসির সাথে এই জিনিসটা আইসিসির কাছে তুলে ধরতে গিয়ে আইসিসিকে আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন না। আইসিসি আমাদের প্রতিপক্ষ না। আজকে আপনার কাছ থেকে না অনেক কিছু জানবো, সব দিকগুলো একটু বোঝার চেষ্টা করব, কোনো স্পেসিফিক দিক না, সব পয়েন্ট অফ ভিউগুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ আপনি অনেক ক্লোজলি এগুলো নিয়ে কাজ করেন। আপনার আজকে একটা রাইট আপও আমি পড়লাম, খুব দুর্দান্ত ছিল রাইট আপটা। এই সব কিছু নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে একটু আপনার কাছে এই বিষয়টাই রাখতে চাই যে আসলে দেশের ক্রিকেট স্বার্থ আগে নাকি দেশ আগে, আপনি কি মনে করেন যদি একটু ব্যাখ্যা করেন? অবশ্যই দেশ আগে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে আপনি যে কোনো বিচারেই আপনার দেশ এবং মর্যাদা, আপনার আত্মমর্যাদা, এটাকে আপনাকে সবসময় প্রায়োরিটি দিতেই হবে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে পর্যন্ত যায়নি যে বাংলাদেশ আলটিমেট কোনো ধরনের একটা সিদ্ধান্তে চলে এসেছে যে আমরা বিশ্বকাপ খেলবো না। এটা কিন্তু সবার আগে বলে রাখি আমি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকেও কিন্তু কেউ বলেনি যে আমরা বিশ্বকাপ খেলবো না। ইমেল করা হয়েছে, আমরা যতটুকু জানি আইসিসি জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। রাইট, এবং সেই জবাবের সঙ্গে কিন্তু বাংলাদেশ জুড়ে দিয়েছে যে ভারতে এখন যেরকম ভাবে আপনার নিরাপত্তা পরিস্থিতি, তাতে বাংলাদেশের হয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের সমর্থক বা দর্শক যারা রয়েছেন তারা সেখানে গিয়ে ক্রিকেট খেললে সেটা তাদের জন্য নিরাপত্তার জন্য সঠিক জায়গাটুকু নয়। এবং সেটা ভারত নিজেই স্বীকার করেছে যে আইপিএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি আপনি একজন বাংলাদেশের ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবেন? এবং শুধু বাংলাদেশ দল না, বাংলাদেশ দলের সঙ্গে কিন্তু প্রায় 100 জনের মতো সাংবাদিক যাওয়ার কথা, আমি নিজে যাওয়ার কথা, আমি অ্যাক্রিডিটেশন করেছি, সমর্থকরা যাবেন। তো এদেরকে আপনি কিভাবে নিরাপত্তাটুকু দিবেন? একটু যদি কায়সার ভাবনার কাছ থেকে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, আইপিএল তো আসলে ইন্ডিয়ার একটা ইভেন্ট, হ্যাঁ, ওদের নিজেদের একটা লিগ আর কি, আমরা ক্রিকেট লিগ, কিন্তু আইসিসি তো একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, এবং এই যে নিরাপত্তার বিষয়টা কিন্তু এইখানে টেক কেয়ার করবে আইসিসি। প্লেয়ারদের নিরাপত্তার কথা বলছি আমি, যদি এখন আপনি যদি বলেন যে হ্যাঁ কোনো সমর্থক যদি যায় কিংবা আপনারা যদি যান, সেই নিরাপত্তাটা আসলে আইসিসি এনশিওর করতে পারবে না, কিন্তু প্লেয়ারদের নিরাপত্তাটা কিন্তু আইসিসির দায়িত্ব। সো এখানে আসলে আপনার কি মতামত যে আইপিএল এর সাথে আইসিসির ইভেন্ট মেলানোর সুযোগটা কতটুকু? না, এখানে মেলানো এবং না মেলানোর বিষয়টা না। আইসিসি ইভেন্ট আইসিসির, কিন্তু এটার অর্গানাইজার কারা, আপনার সংগঠক হিসেবে কারা রয়েছে? নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট বোর্ড রয়েছে, এবং ঠিক একই রকম ভাবে আইপিএলও কিন্তু আপনি ভারতীয় ক্রিকেট বোর্ড করে থাকে। আমি অত দূরের ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট শুধুমাত্র একটার ব্যাখ্যায় যাচ্ছি যে আপনি ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর জন্য যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে পুরো আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড একসাথে হয়ে 15 জন ক্রিকেটারকে কিভাবে নিরাপত্তা দিবে? সহজ হিসেব এটা। আরেকটু ব্যাখ্যায় যাই, সেটি হলো যে তারা চাচ্ছে, সহজ করে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আইপিএল এ মুস্তাফিজকে খেলতে দিতে চায় না। তো আইপিএল এ যদি আপনি কাউকে খেলতে দিতে না চান বাংলাদেশি হিসাবে এবং একটা ধর্মীয় পরিচয় হিসাবে, তাহলে আপনি পুরো বাংলাদেশ দলকে একটা বিশ্বকাপে ভারতের মাটিতে খেলছে, সেই কলকাতায় খেলছে, তো তাকে কিভাবে খেলতে দিচ্ছেন? তো এটাকে বলে হিপোক্রেসি, বা আপনি সাধারণ বাংলায় যদি বলি আমি, একটা ভণ্ডামি। আপনি মুস্তাফিজ ইস্যুকে নিয়ে পুরো ভারতীয় ক্রিকেট বোর্ড যে আচরণটা করেছে সেটাকে আপনি হিপোক্রেসির থেকে আলাদা কোনো কিছু করতে পারেন না। কায়সার ভাই, আমরা যদি আবার একটু বোঝার জন্য বলছি, দর্শকদের বা আমি যত ক্রিকেট ভক্তদের এতদিন একটু বোঝার চেষ্টা করেছি তাদের মনোভাব, সেখান থেকে প্রশ্নগুলো আপনার কাছে করা। আরেকবার তো রিকনসিডার করছিল আসলে আইপিএল এ মুস্তাফিজকে খেলানো যায় কিনা, সেই এটা হয়তো প্রত্যাখ্যান করেছে বিসিবি, বলেছে আমরা আসলে এনওসি বাতিল করে দিয়েছি, কোনোভাবেই মুস্তাফিজ খেলতে যাবে না। এবং পরবর্তী আসিফ আকবরের কথাই যদি বলি, বোর্ড পরিচালক, এবং তিনি বলেছে যে আমরাও ইন্ডিয়াতে খেলতে যাবই না।
সো এই যে ভারত যে একটু রিকনসিডার করছিল, এই কনসিডারেশনটার সাথে কি কোনোভাবে আপোষ করা যেত কিনা? ভারত যে রিকনসিডার করেছে, মুস্তাফিজকে আবার যে নেওয়ার জন্য বলেছিল, তার কি যথাযথ কোনো প্রমাণটুকু রয়েছে বা যথাযথ কোনো উক্তি কারো কাছ থেকে পেয়েছেন? কোনো রিটেন কিছু ছিল না, কোনো কিছুকে পেয়েছেন? এটা আমার মনে হয় যে এটা তারা বুঝতে পেরেছিল যে তারা মুস্তাফিজকে বাদ দিয়ে যে সমস্যাটুকু ডেকে এনেছে, এই সমস্যার সমাধানের আশু কোনো উপায় নেই। এই কারণে তারা যেভাবেই হোক এই সমস্যার সমাধানের একটা চেষ্টাটুকু করেছিল এবং আপোষে তারা আসতে চেয়েছিল, বাংলাদেশ নয়। সো ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, তারা আপোষ করতে চেয়েছিল এবং তারা যে ভুলটা করেছিল সেই ভুলটা তারা সরাসরি স্বীকার করা উচিত ছিল, সেটাও তারা করছে না। ক্রিকেট বোর্ড থেকে তাদের কিন্তু করা হচ্ছে না। তারা কিন্তু এক ধরনের অহংবোধ, একটা অহংকারী মনোভাব নিয়ে তারা দেখাচ্ছে যে বাংলাদেশের একজন খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে দিলে কি আসে যায়, আইপিএল এর তো কোনো ক্ষতি হবে না। তো আমরা মানছি যে মুস্তাফিজ যদি আইপিএল এ না খেলেন তাহলে আইপিএল এর কোনো ক্ষতি হবে না এবং মুস্তাফিজেরও কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রসেসটা ভিন্ন। আপনি মুস্তাফিজকে সরালেন যে যুক্তি দেখিয়ে, যে যুক্তি আমি বলবো না, যে কুযুক্তি দেখিয়ে, সেটাকে বলে অন্যায্য, অবিবেচনা প্রসূত এবং একটা অন্যায় সিদ্ধান্ত। আর একটা অন্যায় সিদ্ধান্তকে আপনি কোনো মতেই মেনে নিতে পারেন না। ওয়ান্স ইউ কনসিডার একটা অন্যায় সিদ্ধান্তকে যদি আপনি মেনে নেন, তাহলে দেখবেন যে এর পরবর্তীতে আপনি কিন্তু মানতেই হবে এবং আপনাকে দাদাগিরি, একটা দল দাদাগিরি করেই যাবে এবং আপনি কিন্তু তার একদম এই বলা যেতে পারে যে তার অধস্তন হয়ে থাকবেন। আসলে দাদাগিরি তারা কেনই বা করবেন না, কেননা আইসিসির হেড যিনি, তিনি তো আসলে একজন ভারতীয়। সো তাকে যে পরবর্তীতে ইমেলটা করা হয়েছে বিসিবি থেকে তাদের মন গলানোর জন্য কিংবা তাদেরকে পুরো সিচুয়েশনটা বোঝানোর জন্য, জয়শা কি পুরো সিচুয়েশন জানেন না? তিনি তো নিজেই একজন ভারতীয়। তিনি এই পরবর্তী ইমেলটাই বা কতটুকু গ্রহণ করবেন বা কতটুকু বুঝবেন বলে আপনি মনে করেন? পিঙ্কি, মূল বিষয়টা হলো কি যে ভারত যখন চিন্তা করেছিল, যে বিসিসিআই যখন চিন্তা করেছে যে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দিবে, কিন্তু বাংলাদেশ যে এত শক্তভাবে অবস্থান নিতে পারবে বা শক্তভাবে একটা প্রতিবাদ জানাতে পারবে, তারা খুব সম্ভবত এইভাবে চিন্তা ভাবনাটা করেনি বলেই তারা বুঝতে পেরেছিল যে দে মেড এ মিস্টেক এবং এই মিস্টেকটা খুবই গ্রস একটা মিস্টেক হয়ে গিয়েছে। অতএব এটার সমাধান করার জন্য কি ভাবে করা যেতে পারে, তখন তারা আইসিসির কাছে গিয়েছে এবং আইসিসি যেটা আপনি বললেন যে জয়শা নিজেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন কিছুদিন আগে, তিনি এখন আইসিসির চিফ হিসাবে রয়েছেন। আমার কথা হলো যে তিনি যেই দেশেরই থাকুন না কেন, আপনি যখনই একটা, এখানে তো নিউট্রাল, আসলে কোনো ভাবে এটা নিউট্রাল ডিসিশন আসবে না, সেটা বলছি, বায়াসনেস তো আসবেই, আসা উচিত। কারণটা হলো যে আপনি যখনই একটা সংস্থার প্রধান হবেন, তখন কিন্তু আপনার জাতীয় পরিচয় কি, আপনার রেস কি, আপনার ধর্ম কি, এসেছে এই পর্যন্ত কখনো করা উচিত। যদি না হয়ে থাকে তাহলে তো অবশ্যই অনুচিত একটা কাজ, এবং যিনি ওই পজিশনে বসে রয়েছেন তাই তিনি ওই পজিশনটা ডিজার্ভ করেন না। এখন এইটা নিয়ে আসলে কি অনেকগুলো ইনসাইট সামনে এসেছে যেগুলো নিয়ে কথা বলবো। এই আসলে বিসিবির যে ডিসিশন সেটা নিয়ে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, সেটা দেখে আসবো। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন, মানে আপনার রাইট আপ থেকে আজকে দেখলাম যে শুধু মুস্তাফিজ না, শাহরুখ খানকেও কলকাতা নাইট রাইডার্সে আসলে মুস্তাফিজকে নেয়ার জন্য তাকেও কিন্তু অনেকভাবে তাকে মৌলবাদ, ইভেন তাকে বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। সে কোন সাহসে একজন মুসলিম প্লেয়ার, একজন বাংলাদেশি প্লেয়ারকে কলকাতা রাইডার্সে নিতে পারলো। এই ধরনের অনেক ইস্যু কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে, যেগুলো খুব মজাও লাগছে একদিক থেকে। কায়সার ভাই, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আসলে ক্রিকেটেও কোনো ডিসিশন না, এটা পুরোপুরি রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা রাজনৈতিক ইস্যু। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যদি আমাদের দর্শকদেরকে একটু জানান, যদি বাংলাদেশ ভারতে খেলতে না যায়, যেমন আমিনুল ইসলাম বুলবুল কিন্তু বলেছেন যে ভারত পাকিস্তানে খেলতে যায়নি, তারপর শ্রীলঙ্কা একসময় অস্ট্রেলিয়াতে খেলতে যায়নি, বাংলাদেশও যাবে না। আসিফ আকবর বলেছেন ওয়াক ওভার দিয়ে আমরা চলে আসবো। যতটা ইজিলি বলছেন ব্যাপারগুলো তত ইজি কিনা, যদি না খেলতে চাই কি কি সমস্যার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট হতে পারে, এটা যদি আমাদের দর্শকদেরকে একটু জানান। দেখুন, আপনি আসি আমি সেই প্রসঙ্গে। তার আগে বলি যে আপনি যেটি বলছেন যে এটি শুধুমাত্র রাজনৈতিক একটা সমস্যা থেকে এই সমস্যাটা তো তৈরি হয়েছে। দেখুন, আমি তো মনে করি যে এটা রাজনীতি না, এটা কূট রাজনীতি। এবং আরেকটু স্পষ্ট করে বললে আপনি এখানে দুটো বিষয় যোগ করা যায়। একটা হলো যে আপনার ধর্মীয় পরিচয় কি এবং উগ্র জাতীয়তাবাদ, যেটা ভারতের যে একটা গোষ্ঠী বা আপনার যারা রাজনৈতিক দল রয়েছে তারা এই পুরো জিনিসটাকে এই আঙ্গিনায় নিয়ে এসে এই দুটোকে যোগ করে তারা কিন্তু এই সমস্যাটা তৈরি করেছে। এই কারণে আপনি যে একটা নাম বললেন শুধু, যে শাহরুখ খানকেও তারা বাংলাদেশ মানে ইন্ডিয়া থেকে বের করে বলছে যে বাংলাদেশে চলে যাও। কারণ কি, শাহরুখ খানের ধর্মীয় পরিচয় কি সেটা আমরা সবাই জানি। অথচ মজার বিষয়টা হলো যে আপনি কলকাতা নাইট রাইডার্সের পুরো মালিকানা কিন্তু শাহরুখ খানের না, এই মালিকানার কিছু অংশ কিন্তু রয়েছে জয় মেহতার এবং জুহি চাওলার। কই, তাদের তো একজন কেউ বলেনি যে জুহি চাওলাকে এখান থেকে বের করে দিতে হবে বা জয় মেহতাকে বের করে দিতে হবে। এটাতেই পরিষ্কার যে আপনি এটাতেই পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে
তারা কি চাচ্ছে কি চাচ্ছে? বা তারা মূলত কেন জি। এটাকে সরাতে চাচ্ছে, জি। এটার জন্য আমার মনে হয় না যে খুব বেশি বুদ্ধি খরচ করার আপনার প্রয়োজন রয়েছে। ইটস ভেরি মাচ Very easy, ভিজিবল এবং হ্যাঁ জি, খুবই ইজি, বোঝা যাচ্ছে, খুবই খুব সহজ স্পষ্ট, বিষয়। জি। এই কারণে আপনি মুস্তাফিজকে যে বাদ দিয়েছিল তারা, সেখানে আপনার যে সাইকি, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিলেন, তিনি কিন্তু কখনোই বলেননি যে নিরাপত্তা ইস্যু কথাটা কিন্তু তিনি আনেননি। তিনি বলেছেন যে ডেভেলপিং যেভাবে পরিস্থিতি ডেভেলপ করছে তার কারণেই মুস্তাফিজকে তারা খেলাতে যাচ্ছেন না। তো পরিস্থিতি কি ডেভেলপ করছে যে আপনি তাকে নিরাপত্তা দিতে পারবেন না, সো সিম্পল ইকুয়েশন। এই কারণেই মুস্তাফিজকে তারা খেলাচ্ছেন না। আর ফিরি আপনার প্রসঙ্গে যে বাংলাদেশ যদি না যায়, বাংলাদেশের অবস্থানটা খুবই স্পষ্ট। তো আমি মনে করি যে বাংলাদেশ এক্ষেত্রে এখন পর্যন্ত যতগুলো মানে সিদ্ধান্ত নিয়েছে, এখন পর্যন্ত তারা দে আর ইন রাইট ট্র্যাক। তারা কিন্তু একবারও বলেনি যে আমরা বিশ্বকাপ বয়কট করব বা বিশ্বকাপে খেলবো না। তারা বলছে ভারতে না হয়ে শ্রীলঙ্কাতে তাদের ম্যাচগুলো দিবে। রাইট, আমি সেটাই বলতে চাচ্ছি যে ভারত এই সমস্যাটা তৈরি করেছে এবং বাংলাদেশ সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসতে হবে সেই উপায়টাও কিন্তু বলে দিয়েছে। আমরা শ্রীলঙ্কায় খেলবো, শ্রীলঙ্কায় আমাদের ম্যাচগুলো করে দেন, আমরা শ্রীলঙ্কায় খেলবো। কখনো বলেনি যে ভারতও তো আসলে পাকিস্তানের আগে দুবাইতে খেলেছে। রাইট, সেটাই আমি বললাম যে এটা এমন কোনো কিছু না যে এটার জন্য এটা নতুন কোনো কিছু না। তবে ভারত যদি আইসিসি যদি অনড় থাকে যে না আসলে পয়েন্ট হারাতে হবে, যেমনটি বলেছেন জয়েশের আগে যে খেললে ভারতেই খেলতে হবে, আদারওয়াইজ পয়েন্ট হারাবে। এখন বাংলাদেশ যদি পয়েন্ট হারানো এবং যদি বলে আমরা ওয়াক ওভার দিয়ে দেবো, বাংলাদেশ আসলে কি কি হুমকির মুখে বাংলাদেশ ক্রিকেট পড়তে পারে? দুইটা বিষয়। একটা হলো যে আপনি বিশ্বকাপে খেললে কিছুটা আর্থিক সুবিধা তো পেতেন, কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের যে লভ্যাংশ ছিল সেই লভ্যাংশটা আপনি পাবেন না, এক। নাম্বার টু হলো যে আপনি যে ম্যাচগুলো হারছেন, এই ম্যাচগুলো হারার কারণে ফরফিট যদি হয়ে যায় ম্যাচগুলো, তাহলে আপনার র্যাঙ্কিংটা একটু পিছিয়ে যাবে। তারপরও আমি মনে করি যে র্যাঙ্কিং এবং আর্থিক ক্ষতি যদি বাংলাদেশের হয়েও থাকে, তারপরও বাংলাদেশ যে অবস্থানে এখন রয়েছে সেই অবস্থান থেকে নড়াটা তার উচিত হবে না। আমি শেষ করছি একটা ছোট্ট দিয়ে, আপনি পুরো এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা ভারত তৈরি করেছে এবং বাংলাদেশ এটা সমাধানের রাস্তাটাও তৈরি করে দিয়েছে। কিন্তু সেই সঙ্গে বাংলাদেশকে একটা জিনিস মনে রাখতে হবে, তারা তাদের অবস্থানে যেখানে রয়েছে সেটা স্ট্রিক্ট থাকতে হবে। সেই সঙ্গে আপনি ক্রিকেট ডিপ্লোমেসিটাও চালিয়ে যেতে হবে আইসিসির সঙ্গে। আইসিসিকে কিন্তু এখানে প্রতিপক্ষ বানানোর কোনো মানে সুযোগ নেই। কায়সার ভাই, আমি যদি বলি যে বাংলাদেশে আমি কয়েকটা ইস্যু আপনাকে বলছি, যেটা আমি যতটুকু জানার চেষ্টা করেছি, আমি যতটুকু পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে কিনা। ফার্স্ট অফ অল আপনার কাছে প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশকে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নামিয়ে আনাও হতে পারে কিনা। এবং সাফ কিন্তু তামিম ইকবাল ইস্যুটা আমরা আসবো। তামিম ইকবাল কিন্তু বলেছেন যে 90 to 95% যেটা ফাইন্যান্স আসে সেটা কিন্তু আইসিসি থেকে আসে, যেটা বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স আছে যদি বাংলাদেশ না খেলে। এতে ক্রিকেট হুমকির মুখে পড়বে। তিনি যদি বোর্ডে থাকতেন তাহলে তিনি ডিসিশনটা অন্যভাবে নিতেন, তিনি নেগোশিয়েট করতেন। এত অ্যাগ্রেসিভ ডিসিশন বাংলাদেশ ক্রিকেট এখন বোর্ড যেটা নিচ্ছে সেই ডিসিশনটা নিতেন না। এই ব্যাখ্যাটা আপনার কাছ থেকে আমি জানতে চাবো। না, আমার মনে হয় যে আপনি যে তিনটি কথাটা বললেন, এই তিনটি জিনিসই কিন্তু কখনোই আসবে না। নাম্বার ওয়ান, সেটা হলো যে ওই একটা জিনিস যেটা প্রথমটা কি বলেছিলেন যে নিষেধাজ্ঞায় পড়তে পারে, এটা পড়ার কোনো সুযোগটা নেই। কারণটা হলো যে এখানে স্পষ্টত রয়েছে যে সিকিউরিটি, যদি আমি মনে করি যে সিকিউরিটি ঠিক না, আমি যাব না। সো আমি নিজে মনে করছি যে এখানে আমার জন্য সিকিউরিটি সমস্যা রয়েছে, অতএব আমার জন্য সিকিউরিটিটা, আমার কিন্তু আপনি খেলার চেয়ে আমার জন্য সিকিউরিটিটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এক, সো এখানে নিষেধাজ্ঞার কোনো কিন্তু সুযোগটা নেই। আর দ্বিতীয় যেটা বললেন যে আপনি সেকেন্ড স্তরে নেমে আসতে পারে, এটাও অ্যাবসার্ড একটা চিন্তা ভাবনা, এটা হওয়ার কোনো সুযোগই নেই। কারণটা হলো যে আপনি তো এই টুর্নামেন্টে একটা টুর্নামেন্ট খেলছেন না, এবং এটা নতুন কোনো উদাহরণ না। এর আগে অনেকে কিন্তু আপনার এই ধরনের আপনার নিরাপত্তাহীনতার কারণে অথবা আপনার হিউম্যান রাইটস সেই দেশে ঠিক নেই, এই কারণে কিন্তু খেলতে যায়নি। কায়সার ভাই, তামিম ইকবাল বলেছেন তিনি হলে আসলে অন্যভাবে বিবেচনা করতেন, তিনি ক্রিকেটীয় স্বার্থ বেশি দেখতেন। এবং তিনি আরেকটা জিনিস স্পেসিফিকভাবে বলেছেন যে 90 থেকে 95% ফাইন্যান্সটা কিন্তু আইসিসি থেকে আসে। সো আইসিসির কোনো ইভেন্ট বয়কট করার পরিণতিটা খুব একটা বেশি ভালো হবে না। আসলে তামিম ইকবাল কি বলেছেন একটু আরেকবার দেখে আসতে চাই। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সবকিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। কায়সার ভাই, আপনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করেছি প্রথমেই যে আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি বলেছেন খুব একটা না, এই ইভেন্ট থেকে হয়তো আর্থিক সমস্যা আসতে পারে, কিন্তু তামিম ইকবাল কিন্তু ভবিষ্যতের কথা বারবার বলছেন এবং
তিনি বলছেন ওই যে 90 থেকে 95 ফাইন্যান্স যে আসলে ওখান থেকে আসে, এই বিষয়টাকে একটু বুঝিয়ে বলবেন যে আপনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এই ইভেন্টে না খেলে ইভেন্টের যে আর্থিক ক্ষতি সেটা বাংলাদেশকে হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু তিনি ভবিষ্যতের কথা বলছেন এবং বাংলাদেশের অবস্থানের কথা বারবার বলছেন যে কোন অবস্থানে বাংলাদেশ ক্রিকেট আছে সেটাও বিবেচনায় নিতে হবে। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন ব্যাপারটা। না, তামিম ইকবাল যেটা বলেছেন সেটাও কিন্তু অবাস্তব কোনো কিছু না, তিনি কিন্তু খুবই প্রাগম্যাটিক মানুষ এবং যেটা বলেছেন সেইভাবে কিন্তু চিন্তাটা আমাদেরও তো সেই চিন্তা রয়েছে যে আপনি ভবিষ্যতের চিন্তা না করে যদি আপনি এখনই সবকিছু একদম পুরা আমি বয়কট করে দিব, খেলবো না, সেভাবে যদি বলে ফেলেন তাহলে কিন্তু আর সমস্যার সমাধানের উপায়টুকু রইল না। বাংলাদেশ কিন্তু, আমি আবার বলছি, বাংলাদেশ কিন্তু কখনই বলেনি যে আমরা বয়কট করব। বাংলাদেশ বলেছে আমরা এখানে খেলবো না, এখানে খেলবো। জাস্ট আপনি জায়গাটা, এই প্রশ্ন এবং উত্তরের জায়গাটা কিন্তু এখানেই রয়েছে, এছাড়া আর কোনো কিছু না। আর তামিম ইকবাল যেটি বলেছেন যে যেভাবে যে আইসিসির কাছ থেকে আমাদের ফাইন্যান্সটুকু আসে, অবশ্যই আসে, আমি তো সেটাই, আমরা সবাই জানি, এটা নতুন কোনো তথ্য না। এটা ভবিষ্যতে কি সমস্যায় পড়তে পারে এই কারণে আমি বললাম যে আপনি প্রতিবাদের সঙ্গে কিন্তু সেই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে ক্রিকেট ডিপ্লোমেসিটাকে ঠিক রাখতে হবে। বারবার আমি এই কারণে বলছি যে আপনি কখনোই আইসিসির সাথে এই জিনিসটা আইসিসির কাছে তুলে ধরতে গিয়ে আইসিসিকে আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন না। আইসিসি আমাদের প্রতিপক্ষ না। আইসিসিকে আপনার বোঝাতে হবে যে আমরা এই গ্রাউন্ডে খেলতে যেতে চাচ্ছি না, এবং এটা যদি হয় তাহলে আমাদেরকে বিকল্প কিন্তু এই পজিশনটা, বিকল্প এই বিষয়টা রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনি আইসিসিকে বোঝাতে পারেন, যেমন প্রথমভাবে ক্রিকেট বোর্ড যে প্রথম যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিতে কিন্তু আপনি আমাদের সমস্যাটা কোথায় কোথায় রয়েছে বা আমাদের আপনার এই সিকিউরিটিটা কোন জোনে আমাদের সমস্যা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোঝাতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম চিঠিটা দেখে আইসিসি যেটা বুঝেছিল যে বাংলাদেশ বোধহয় একটা ইমোশনালি চিঠি দিয়েছে, খুব একটা ইমোশনালি হয়ে একটা আবেগময় একটা চিঠি দিয়েছে যে আমাদের মর্যাদা হারিয়ে যাচ্ছে মুস্তাফিজ না খেলার কারণে। কিন্তু মুস্তাফিজকে কেন সরানো হলো, কোন পর্যায়ে, কোন কারণে সরানো হলো এবং এই পরিপ্রেক্ষিতে আপনি বাদবাকি পরিস্থিতি কি দাঁড়াতে পারে সবকিছু বুঝিয়ে বলার মতো প্রথম চিঠিতে বাংলাদেশ দেয়নি, দ্বিতীয় চিঠিতে দিয়েছে। এবং দ্বিতীয় চিঠিতে আপনি এই যে বাংলাদেশের বিরুদ্ধে বা মুস্তাফিজের বিরুদ্ধে স্লোগান হচ্ছে বা আপনি ইডেন উইকেট আমরা জ্বালিয়ে দেব, ইভেন আপনি শাহরুখ খানের মতো আপনার ফ্র্যাঞ্চাইজির মালিককে, যিনি ভারতের নাগরিক, তাকে আপনি ভারত থেকে বের করে দিব, যখন এই ধরনের উগ্রবাদী আচরণ করছেন সেখানকার উগ্রবাদী যে রাজনৈতিক দলের পান্ডারা যারা রয়েছেন, সেই পরিস্থিতিতে আপনি কিভাবে মাঠে খেলবেন? আমি মনে করি যে বাংলাদেশ, ইভেন তাদের ন্যাশনাল টেলিভিশনেও কিন্তু বলা হয়েছে যে ভারতের টাকা কেন বাংলাদেশকে দিতে হবে, 9 কোটি টাকা কেন মুস্তাফিজকে দিতে হবে, এমনও আমরা কিন্তু আমি সেই আমি মিডিয়ায় কি বলা হলো আমি এটাতে কাউন্ট করছি না। আমি কাউন্ট করব কোনটা, যে আমাকে স্পেসিফিক দেখতে হবে যে আমার সিকিউরিটি জোনটা কোথায় কোথায় সমস্যা আছে। আমি ধরেন আজকে বাসা থেকে বের হওয়ার সময় যদি মনে করি যে আমার সিকিউরিটিটা এই জায়গায় সমস্যা রয়েছে, সেটা আমি যদি না আসতে চাই, আমি অবশ্যই আই হ্যাভ মাই রাইটস, আমাকে তো আমার অধিকারটুকু রাখতেই হবে। এই ক্ষেত্রে আমি যদি আপনার কাছে আসি যে একটা সহজ কথাই, যে যদি এই যে মেইলটা করেছে বিসিবি, এইটারও যদি নেগেটিভ একটা ফিডব্যাক আসে যে না তোমাদেরকে আসলে ভারতে খেলতে হবে, খেলা যাবে না, এছাড়া তোমাদেরকে মানে তোমরা বয়কট করা যায় করো, খেললে ভারতেই খেলতে হবে, এই ক্ষেত্রে তামিম ইকবাল যেটা বলছেন সেই বিবেচনাটা তো আসলে চলে আসে না। তামিম ইকবালের সেই বিবেচনা আসার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে সার্বিক পরিস্থিতি এখন যা, তাতে এই মুহূর্তে ভারতে খেলার মতো পরিস্থিতি নেই, সিকিউরিটিটা নেই। আপনি স্টিক থাকতে চাচ্ছেন আমি মনে করি আসলে খেলা না, এখান থেকে সরে আসার কোনো উপায় নেই। তো কারণটা হলো যে আপনি শির দালা সোজা করে তারপরে এই বিষয়টার প্রতিবাদ করেছিলেন, কিন্তু আপনি যদি এখান থেকে সরে আসেন তার মানেটা হলো যে মুস্তাফিজকে তারা অন্যায়ভাবে সরিয়েছিল, সেই অন্যায়ের সঙ্গে কিন্তু আপনি মেনে নিচ্ছেন। আপনি সেই অন্যায়টা মেনে নেওয়ার মানেটাই হলো যে আপনি এর পরবর্তীতে আরো যত অন্যায় হবে সেই অন্যায়ের সঙ্গে কিন্তু আপনি কি বলে সমর্থন করবেন। কিন্তু তামিম ইকবাল তো বলছেন যে আসলে বাংলাদেশ ক্রিকেট কোথায় আছে এবং তার অবস্থানটা কোথায় এটাও তো বিবেচনায় নিতে হবে, এটা উনি বলছেন, এটার সাথে আপনি একমত কিনা? না, সেটা উনি বলছেন, কিন্তু জিনিসটা হবে যে তিনি যদি এখন ক্রিকেট বোর্ডে থাকতেন তখন কি সিদ্ধান্ত নিতেন সেটাও একটা দেখার বিষয় ছিল। কিন্তু বাইরে থেকে আমি হলে এটা বিবেচনায় নিয়ে সেটা তিনি নিতে পারতেন, কিন্তু তার সরকার সেই সময় তিনি সেটা করতে কিনা বা তিনি গভর্নমেন্টের এগেইনস্টে গিয়ে এই সিদ্ধান্ত নিতে পারতেন কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তামিম ইকবাল কি একবারও বলেছেন যে মুস্তাফিজকে যে কায়দায় সরানো হয়েছে সেটা নিয়ে তিনি কথা বলেননি, তাতে অমর্যাদাকর কোনো কিছু হয়েছে? তামিম ইকবাল এই প্রসঙ্গে যখন এটা বলেছেন, যখন মুস্তাফিজকে সরানো হলো, তখন তিনি কি একটা স্ট্যাটাস দিয়েছেন? তার দেওয়া স্ট্যাটাস দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি দেননি। শুধু তিনি নয়, এটা নিয়ে কিন্তু কথা উঠেছে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার কেউই কিন্তু এটা নিয়ে কোনো। আমি এই কারণে তামিম ইকবালের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে তামিম ইকবাল এখন যেটা বলছেন ভবিষ্যতের কথা চিন্তা করে, এটা খুবই প্রাগম্যাটিক কথা চিন্তা ভাবনা, এবং এটা একজন হিসাবী মানুষের প্ল্যানটা এরকমই হওয়া উচিত, এটা মানতে কোনো আপত্তি নাই। কিন্তু যে কায়দায় মুস্তাফিজকে সরানো হয়েছে সেটাকে তিনি কোন দৃষ্টিতে দেখেন? সেটা কি শুধুমাত্র ক্রিকেটের দৃষ্টিতে, নাকি শুধুমাত্র একজন মানে রাজনীতির কুটচালের কাছে বাংলাদেশ ক্রিকেট পরাজিত হয়েছে সেভাবে তিনি দেখেন, অথবা শুধুমাত্র মুস্তাফিজ একটা সার্টেন ধর্মের লোক এবং একটা সার্টেন দেশের নাগরিক বলেই তাকে কিন্তু সরানোটা হয়েছে?
হাস্যকর বিষয়টা হলো যে মুস্তাফিজকে আপনি যে পরিচয়ের কারণে আইপিএলে খেলাচ্ছেন না, সেই মুস্তাফিজের পরিচয় কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু তাকে আপনি বিশ্বকাপে খেলাচ্ছেন। কারণটা হলো যে বিশ্বকাপে বাংলাদেশ না গেলে সেটাতে ভারতের স্বার্থহানি হয়। তার মানেটা কি? ইটস সিম্পলি হিপোক্রেসি। এবং আমি মনে করি যে বাংলাদেশ যে শুরুতে যে অবস্থানটা নিয়েছিল সেই অবস্থানে তাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে, কিন্তু সেই সঙ্গে আবার বলছি আইসিসিকে প্রতিপক্ষ বানানো যাবে না। আমরা যে সঠিক অবস্থানে ছিলাম সেই সঠিক অবস্থানে সেটা ক্রিকেট ডিপ্লোমেসি মানতে হবে এবং সেই ক্রিকেট যুক্তিগুলো ঠিকমতো দেখাতে হবে। আপনার এই কথা এমন একটা কথাই কিন্তু আর একটা নতুন ডিবেট শুরু হয়ে গেছে। একজন বিসিবি পরিচালক কিন্তু সরাসরি আসলে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মেনশন করেছেন এবং এটা নিয়ে কিন্তু অন্য ক্রিকেটারদেরকে দেখা গেছে প্রতিবাদ করতে, কোয়াব থেকে প্রতিবাদ করা হয়েছে যে তাকে আমি নিজে প্রতিবাদ করেছি যে ক্ষমা চেতে হবে এবং তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার পাল্টা জবাবে যে আমি কখনোই ক্ষমা চাবো না। তামিম ইকবালের এই কথার উত্তরে কিন্তু একজন বোর্ড ডিরেক্টর তাকে সরাসরি দালাল ট্যাগ দিয়েছেন। এই ব্যাপারে আপনি কি বলতে চান? বাজে মন্তব্য, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে এই যে ট্যাগ দেওয়ার সিস্টেমটা, এটা আমি মনে করি যে খুবই বাজে একটা বিষয়। কেউ কারো মতবাদ দিতে গেলে আসলে ট্যাগিং করা রাইট। হচ্ছে। আপনি এক ধরনের মন্তব্য করবেন, আমি এক ধরনের বিশ্বাস থেকে মন্তব্য করব এবং একটা যুক্তি দেখাবো, সেই যুক্তিতে কুযুক্তি না, আপনি তো যুক্তি আপনাকে মানতে হবে। সো তামিম ইকবাল যেটা বলেছেন সেটা কিন্তু আমি যেটা বললাম যে খুবই রিয়েলিস্টিক এবং প্রাগম্যাটিক একজন মানুষ হিসেবে তিনি কথাটুকু বলেছেন এবং তিনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে সেটা হলো যে আমাদের প্রতিবাদটুকু থাকবে, কিন্তু সেই সঙ্গে অবশ্যই আমি মনে করি যে ক্রিকেট ডিপ্লোমেসিটাও চালিয়ে যেতে হবে। আপনি সরাসরি আপনি যে সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সংগঠনকে সরাসরি আপনি চ্যালেঞ্জ করতে পারেন না বা সেই সংগঠনকে কখনোই আপনি কিন্তু আপনার শত্রু বানাতে পারেন না, সেই ব্যাখ্যাটুকু তামিম দিয়েছিলেন। এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টর যিনি ছিলেন তিনি তার মাথায় এই জিনিসটা ঠিকমতো তিনি নিতে পারেননি। তিনি কিন্তু তার পাল্টা জবাবে যে তাকে ক্ষমা চেতে বলা হয়েছে জনসমক্ষে এবং তিনি কিন্তু বলেছেন তিনি ক্ষমা চাবেন না, কেননা তিনি কোনো ভুল করেননি, বরং তিনি তামিমকে দালাল না বলে আসলে ব্রোকার বলা উচিত ছিল, এমনটাও তিনি মন্তব্য করেছেন। না, এটাও আমি মনে করি যে তিনি যে কথাটি বলেছেন সেটা খুব পপুলিস্ট এক ধরনের কথা। এটা নিজেকে সস্তা জনপ্রিয় করার জন্য এই ধরনের কথা বলাটা তার কোনো মতেই উচিত হয়নি। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তার বোঝা উচিত যে তামিম ইকবাল যখন কোনো কথা বলবেন তখন সেটা কিন্তু তিনি বুঝে শুনেই কিন্তু বলবেন। তামিম ইকবাল কিন্তু একদিনে হঠাৎ করে তৈরি হননি, যেরকমভাবে তিনি বোর্ডের পরিচালক আরেকজন হয়ে গিয়েছেন। এই বোর্ড পরিচালক হওয়ার আগে এই নাজমুল সাহেবকে কিন্তু বাংলাদেশের কেউ চিনত না, কিন্তু তামিম ইকবালকে বাংলাদেশের মানুষ আজকে থেকে 20 বছর আগে থেকে চেনে এবং তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয় এমন কোনো মন্তব্য কিন্তু করবেন না। দুইটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আমার হাতে জাস্ট 2.5 মিনিট মতো আছে। ছোট্ট প্রশ্ন হচ্ছে বিসিবির ডিরেক্টর একের পর এক সমালোচনার আসলে যে জায়গা করে দিচ্ছেন বা সমালোচিত হচ্ছেন, এই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এবং আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকবে যে যখন আসলে মুস্তাফিজকে সরানো হলো তখন তো কোয়াপ এটা নিয়ে কথা বলেনি কিংবা ক্রিকেটার এটা নিয়ে কথা বলেননি। সো এখন হঠাৎ করে তারা সোচ্চার হয়েছেন, কিন্তু যখন কথা বলা উচিত ছিল তখনও তারা কথা বলেনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথমে আপনি শেষ প্রশ্নটাই বলি, সেটি হলো যে অবশ্যই কথা বলা উচিত ছিল, কারণ কোয়াব মানেটা কি? কোয়াব হলো বাংলাদেশ ক্রিকেট দলে ক্রিকেটারদের সংগঠন এবং ক্রিকেটারদের সংগঠন যখন একজন ক্রিকেটার সমস্যায় পড়বেন বা যখন একজন ক্রিকেটারের প্রতি অন্যায় হবে তখন কিন্তু এই পুরো সংগঠনটা তার পাশে দাঁড়াবে। এটাই হলো গিয়ে সহজ হিসেব। তো এটা তারা করেনি সেই সময়। আমি কথা বলেননি এটা নিয়ে। রাইট, আমি মনে করি যে কিন্তু আমরা বলেছি সাংবাদিকরা বলেছি, কিন্তু তাদের বলাটা উচিত ছিল, কারণ তারা জানেন যে এই ঘটনার ফলে মুস্তাফিজের মনের উপর দিয়ে কি যাচ্ছে এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যেটা পুরো দেশের উপরে জন্য কিন্তু একটা অপমানসূচক একটা বিষয়টুকু ছিল। এখানে শুধুমাত্র ক্রিকেটীয় কোনো বিষয় ছিল না, এখানে আপনি উগ্র রাজনীতি এবং এখানে আপনার টোটালি আপনি কিন্তু ক্রিকেটের কুটচাল, রাজনীতির কুটচাল ছিল। তো তাদের ব্যাখ্যাটা উচিত ছিল। বিসিবি ডিরেক্টরদেরকে নিয়ে যেটা বলছিলাম, না বিসিবি ডিরেক্টররা এখন তাদেরকে বুঝতে হবে যে তারা কখন কোথায় কি কথা বলতে হবে। পজিশন হোল্ড করেন তারা, কমেন্ট করার আগে বুঝে তারা যদি বুঝতে না পারেন তাহলে আমি মনে করি যে ডোন্ট হ্যাভ ক্যাপাবিলিটি টু হোল্ড দ্য চেয়ার। তারা যদি এটা বুঝতে না পারেন, তারা একের পর এক যদি ভুল করতে থাকেন এরকম ভাবে বা বাজে মন্তব্য করতে থাকেন, তাহলে কিন্তু আপনি পুরো ক্রিকেট বোর্ডের প্রতি পুরো মানুষের এক ধরনের কিন্তু অনাস্থা আসবে। আর তারা এটা করছেন তার কারণটা হলো যে এই চেয়ারে যে অনেকে বসবেন এটা তারা কিন্তু চিন্তাও করেননি। তারা যে কায়দা এবং যে ইলেকশনের মাধ্যমে বা যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এসেছেন সেটা চরম বিতর্কিত, সেটাকে নির্বাচন বলার কোনো উপায় নেই। সেটা এক অর্থে কিন্তু আপনি সিলেকশন প্রক্রিয়া হয়েছে, মানে ছক কেটে নির্বাচন করা যেটা হয়েছে সেটা তারা প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশনের মাধ্যমে আসেননি। এই কারণে আপনি যেসব পরিচালকরা এই ধরনের কথাবার্তা বলছেন তারা কখনোই চিন্তা করেনি যে আমি ক্রিকেট বোর্ডের পরিচালক হতে পারবো। এখন তারা পরিচালক হওয়ার পর নিজেকে মনে করছেন আমি কি হনুরে। তো এটা তাদেরকে অবশ্যই বুঝতে হবে। যদি তারা বুঝতে না পারেন তাহলে তারা যে সমস্যা তৈরি করছেন এই সমস্যা কিন্তু ক্রিকেটের আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্মানটুকু অনেক নষ্ট করবে। কায়সার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কথা বাড়াতে পারছি না, আপনার কাছ থেকে আসলে যে জিনিসগুলো দর্শকদেরকে জানাতে চেয়েছিলাম সেগুলো জানাতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।